তোমরা কি জানো জাপানের টয়লেটেরও একজন দেবতা আছে? আর জাপানিজরা এটাও বিশ্বাস করে যে এই দেবতার পুজো করলে নাকি নিশ্চিতভাবে মহাকোটিপতি আর ধনী হওয়া যায়। জাপানের পুরাণ বলছে আপনি যদি সঠিক পদ্ধতিতে আপনার বাড়ির টয়লেট পরিষ্কার করতে পারেন তাহলে আপনার ব্যাংকের টাকা 10 গুণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রাচীন জাপানিজ ফেংশুই মতে এই টয়লেট দেবতাকে যত তুষ্ট করা যাবে আপনার ভাগ্য ততটাই উজ্জ্বল হয়ে উঠবে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জাপানিজরা যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কতটা এগিয়ে সেটা আমরা সবাই জানি, কিন্তু টয়লেট ক্লিনিং নিয়ে যে জাপানিজরা এতটাই বাতিগ্রস্ত যে তাদের পুরাণে একজন টয়লেটের দেবতা পর্যন্ত রয়েছে। যে জাপানকে মডার্ন টেকনোলজির দেশ বলা হয়, যে জাপানের বাচ্চারা পর্যন্ত টেকনোলজি নিয়ে খেলাধুলো করে, আর যেই জাপান পুরো পৃথিবীকে দামি দামি ব্র্যান্ডের গাড়ি চড়িয়েছে, তারাই নাকি ধনী হওয়ার জন্য টয়লেট সাফ করার রীতি পালন করে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পরপর দুবার পরমাণু হামলায় ধ্বংস হওয়া জাপানের অর্থনৈতিক পরিস্থিতি নাকি বদলে দিয়েছে জাপানিজদের এই টয়লেট পুজো অর্থাৎ বেনজো সৌজিত পদ্ধতি। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ কুমার সূত্রধর। স্কুলিং, কলেজ এবং তারপর কর্মসূত্রে জাপানিজদের মাঝে আজ দীর্ঘ 10 বছর ধরে জাপানে বসবাস করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে বেশি ক্ষতি যে দেশের হয়েছিল সে হলো জাপান, অথচ আজকে জাপান মাথা তুলে দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রথম সারির ধনবান এবং সফল দেশগুলোর মধ্যে। এর থেকেও আশ্চর্যের কথা হলো জাপানে পার ক্যাপিটা মিলিয়নিয়ারের সংখ্যা অর্থাৎ কোটিপতির সংখ্যা কিন্তু গড়ে আমেরিকার থেকেও অনেক বেশি। বর্তমান বিশ্বের মোট অর্থনীতিতে সবচেয়ে ধনী দেশ ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা হলেও কোটিপতি মানুষের সংখ্যার নিরিখে জাপানে কিন্তু আমেরিকার থেকেও বেশি পরিমাণ ধনী লোক বাস করে। হেনলি গ্লোবালের মতন বিখ্যাত ওয়েলথ জার্নালের প্রতিবেদন অনুযায়ী টোকিও শহরে অনেক বছর ধরেই বিশ্বের যে কোনো শহরের তুলনায় অনেক বেশি মিলিয়নিয়ার বাস করছে। এর পেছনে কি শুধুই টেকনোলজি আর বিজ্ঞান কাজ করছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ আমাদের ভারতীয়দের মতন কিন্তু চাইনিজ এবং জাপানিজরাও জ্যোতিষবিদ্যায় প্রাচীন কাল থেকেই বিশ্বাস করে। এই ফেংশুই অর্থাৎ জাপানিজ জ্যোতিষবিদ্যা মেনে সফল হওয়া ব্যক্তিত্বদের গল্প, বৈজ্ঞানিক সার্ভে এবং বাস্তব উপায় আজ সবকিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জাপানিজদের মতন যদি আপনার বড়লোক হওয়ার ইচ্ছে থাকে তাহলে ভিডিও শেষে আপনাদের একটা চ্যালেঞ্জ দেব। টয়লেটের দেবতা, অদ্ভুত হলেও সত্যি। কে এই টয়লেটের দেবতা? জাপানের এই টয়লেটের দেবতা হলেন কাওয়ানো কামি। তার আরো এক নাম হলো বেনজোগামি। জাপানের প্রাচীন সিদ্ধ ধর্ম মতে ইনি একজন গৃহের দেবতা। ইনি টয়লেট, স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উর্বরতার সাথে যুক্ত। চাইনিজ এবং জাপানিজ ফেংশুইতে চি কথার অনেক গুরুত্ব রয়েছে, যার অর্থ হলো অন্তরাত্মা, আর ইনি অন্তরাত্মার শুদ্ধিকরণের দেবতা। সুপ্রাচীনকাল থেকে জাপানিজরা জীবন ধারণের জন্য ফেংশুইয়ের মতন জ্যোতিষবিদ্যায় বিশ্বাসী ছিলেন। আজ এত যুগ পরেও জাপানিজরা কিন্তু তাদের সেই প্রাচীন ফেংশুই দর্শনকে ত্যাগ না করে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে এই ফেংশুই দর্শনকে মেনে চলেন। কেন এই টয়লেটের দেবতা? পৌরাণিক মত অনুযায়ী জাপানের এক প্রাচীন দেবীর দেহের ময়লা থেকে জন্ম নেয় এই বেনজোগামি নামক টয়লেটের দেবতা। কথিত আছে দেবীর দেহের ময়লা থেকে সরাসরিভাবে জন্ম নেন জাপানের এই টয়লেটের দেবতা কাওয়ানো কামি। এক বিশ্বাস অনুযায়ী এই টয়লেটের দেবতা কিন্তু খুব লাজুক ছিলেন। তিনি নাকি খুবই লজ্জা পেতেন লোকেদের সামনে আসতে, তাই টয়লেটে ঢোকার আগে কাশি দেওয়ার নিয়ম ছিল, যাতে এই টয়লেটের দেবতা সরে যাওয়ার অথবা লুকিয়ে যাওয়ার সময় পান। শোনা যায় এই দেবতা ছিলেন অন্ধ। কোথাও কোথাও বলা হয়েছে এই দেবতার হাতে একটা বর্শা থাকতো, যা কিনা বেশিরভাগ জাপানিজ দেবতাদের হাতেই ছিল। প্রাচীন জাপানে টয়লেট ছিল খুবই বিপজ্জনক জায়গা। এগুলো সাধারণত বাড়ির বাইরে থাকতো, আলো কম থাকতো আর নিচে থাকতো গভীর গর্ত। কখনো কখনো বাড়ির পাশে ছোট নদী অথবা সরু নদীর উপরে গাছ ফেলে কাঠের তক্তা দিয়েও বানানো থাকতো। বিশেষ করে শিশুদের জন্য ছিল এগুলো মারাত্মক বিপদের জায়গা। বাড়ির ছোট বাচ্চারা ভারসাম্য হারিয়ে গর্তের মধ্যে পড়ে যেত এবং মারা যেত। এমন ঘটনা নাকি আকসার তখন ঘটে থাকতো। আর ঠিক এই কারণেই জাপানের একটি অদ্ভুত রীতি ছিল, যার নাম হলো সাচ্চিন মাইরি। এই রীতি অনুযায়ী জাপানের শিশুদের জন্মানোর 6 মাস পর বাড়ির বাইরে নিয়ে যাওয়া হতো। কিন্তু বাড়ির বাইরের কোথায় নিয়ে যাওয়া হতো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাড়ির বাইরে টয়লেটে নিয়ে যাওয়া হতো। শুনতে অবাক লাগলেও এর পেছনের বিশ্বাসটা অনেকটাই গভীর। অহরহ এরকম বাচ্চাদের দুর্ঘটনা এবং মৃত্যুর কারণে টয়লেটকে বলা হতো জীবিত জগৎ এবং মৃত্যুর পরের জগতের একটা প্রবেশদ্বার। আর জন্মের 6 মাস পর শিশুকে ওই বিপজ্জনক স্থানে নিয়ে যাওয়া মানে
তাকে ওই বিপজ্জনক স্থান সম্বন্ধে টিকা দেওয়া এবং পরিচিতকরণ করানো হতো। জাপানে প্রাচীনকালে টয়লেটের ময়লা ফেলে না দিয়ে সেটাকে খেতে সার হিসাবে ব্যবহার করা হতো। তাই তো এই দেবতা ভালো ফসল, সম্পদ এবং স্বাস্থ্যের সাথেও যুক্ত ছিল। বিশ্বাস ছিল টয়লেট যত পরিষ্কার রাখা হবে দেবতা ততই খুশি হবে এবং আপনার সৌভাগ্য আসবে, ধনসম্পদ আসবে, ফুটফুটে সুন্দর সন্তান এবং ভালো স্বাস্থ্য লাভ হবে। 元気な赤ちゃん জাপানিরা এটাও বিশ্বাস করে যে গর্ভকালীন অবস্থায় কোনো মহিলা যদি তার গর্ভের সন্তান নিয়ে টয়লেট পরিষ্কার করে এবং এই দেবতার উপাসনা করে তাহলে তার গর্ভে যে সন্তান থাকে তার নাক নাকি উঁচু হয় এবং কন্যা সন্তানের গাল নাকি টোল খাওয়া হয়। আর এই কারণে জাপানের টয়লেট পরিষ্কার করাকে শুধুমাত্র যে স্বাস্থ্যের জন্য তা আধ্যাত্মিক এবং ভাগ্য উন্নয়নের কাজও মনে করা হয়। জাপানে আমি যখন প্রথম আসি তখন ছাত্র অবস্থায় আমার এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এখানে প্রতি সপ্তাহে নিয়ম করে ছাত্রদের দিয়ে স্কুলগুলির টয়লেট পরিষ্কার করানো হতো, যা ইন্ডিয়ায় থাকাকালীন স্কুলে বা কলেজে কোনোদিনই করা হয়নি। প্রথম বিরক্তি লাগলেও পরে যখন দেখতাম টিচাররা নিজেরাও এই কাজ করছে তখন ব্যাপারটা এক প্রকার মোটিভেশনের পর্যায়ে চলে আসলো। আর জাপানে ঠিক এইভাবে প্রাইমারি স্কুল লেভেল থেকেই প্রত্যেকটা শিশুকে টয়লেট পরিষ্কার করার শিক্ষা দেওয়া হয়, যা পরবর্তীকালে তাদের সুন্দর এবং সুস্থ একটি জীবন গড়ে তুলতে সাহায্য করে। আর জাপানে একটা প্রবাদ বাক্য আছে, নিজেকে এবং নিজের চারিপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর নিজের জন্য রান্না করা, এই দুটো কাজের কোনো জেন্ডার হয় না, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে যে কেউ রান্না এবং সাফ সাফাই করতে পারে। ফেংশুই হলো চাইনিজ জ্যোতিষবিদ্যা, যা আমাদের চারপাশের চি বা এনার্জিকে সুসামঞ্জস্য করে। আর এতে বলা হয় আমাদের বাড়ির প্রতিটা কোণ আমাদের জীবনকে কোনো না কোনো দিক থেকে নিয়ন্ত্রণ করে। ফেংশুইয়ের ঠিক এই ব্যাপারটা সম্পর্কে যখন আমি পড়ি তখন আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রও কিন্তু বিভিন্ন দিককে বিভিন্ন কোণে ভাগ করেছে। আর এই ফেংশুই মতে যদি কোনো বাড়ির টয়লেট নোংরা থাকে তাহলে সেই বাড়ির মানুষেরও এনার্জি নোংরা হয়ে যায় এবং তার সাথে ধন এবং সম্পদ ফ্ল্যাশ হয়ে টয়লেটের মাধ্যমে বেরিয়ে যায়। জাপানের বিখ্যাত জার্নাল হাউস জাপানের এডিটর জুনকো কাওয়াকামি বলেন যে পরিষ্কার টয়লেট নাকি সৌভাগ্য টেনে আনে। হাউস জাপানের একটি সার্ভেতে দেখা গেছে যে যারা টয়লেট পরিষ্কার রাখেন তাদের মধ্যে 42% মানুষ টাকা সম্পর্কিত সৌভাগ্যের কথা বলেছেন, আর যারা টয়লেট পরিষ্কার রাখেন না তাদের মধ্যে মাত্র 12% লোক এই কথা বলেছে। অর্থাৎ পরিষ্কারকারীরা প্রায় 3 গুণ বেশি সৌভাগ্যবান। এবার তোমাদের টয়লেট নিয়ে জাপানিজদের এমন একটা আবিষ্কার দেখাবো যা পৃথিবীতে শুধুমাত্র একটিই রয়েছে। বর্তমান এই আধুনিক যুগে জাপানিজরা যে নিজেদের টয়লেটকে নিয়ে কতটা সিরিয়াস সেটা তোমরা এই জিনিসটা দেখেই সম্পূর্ণ আন্দাজ করে নিতে পারবে। টোকিওর ঠিক মধ্যিখানে সাধারণ মানুষের জন্য বানানো হয়েছে এই অত্যাধুনিক টয়লেটটি, যার বৈশিষ্ট্য হলো বাইরে থেকে কাঁচের মাধ্যমে সবকিছু স্পষ্ট দেখা যাবে। কি চিন্তায় পড়ে গেলে তো? ভাবছো নিশ্চয়ই এ আবার কি ধরনের টয়লেট? এ হলো জাপানিজদের আবিষ্কার করা সেই আধুনিক টয়লেট যা ভেতরে ঢোকার পর লক করে দিলে ট্রান্সপারেন্ট কাঁচটা একটি দৃশ্যমান দেওয়ালে পরিণত হয়ে যাবে এবং ভেতরের কোনো কিছুই আর দেখা যাবে না। মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাও আবার টয়লেটকে নিয়ে ঠিক কোন পর্যায়ে পাগলামো পৌঁছাতে পারলে কেউ এরকম একটা টয়লেট বানাতে পারে, তাও আবার পাবলিকের জন্য, যে টয়লেটের কিনা আর পার ভেতর বাহির সবকিছু দৃশ্যমান। জাপানিজরা টয়লেট নিয়ে এতটাই বায়াসড যে টয়লেটকে পর্যন্ত আধুনিক করে ফেলেছে। না আমাকে বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে আর না আমি বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছি। এবার দেখে নেব জাপানের কিছু ধনী এবং সফল ব্যক্তি যারা এই ফেংশুই পদ্ধতি নিজের জীবনে অবলম্বন করেছেন। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো ফিল্ম ডাইরেক্টর মিস্টার তাকেশি কিতানো। তিনি তার বায়োগ্রাফিতে লিখেছেন যে তিনি ছোটবেলা থেকেই টয়লেট পরিষ্কার করতেন এবং তাতে তিনি বারবার করে এটা উল্লেখ করেছেন যে এই টয়লেট পরিষ্কার করায় নাকি তার জীবনের সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। জাপানের একজন মিলিয়নিয়ার যার নাম হলো হিদেসাবুরো কাগিয়ামা, তিনি জাপানের বিখ্যাত স্পোর্টস কার কোম্পানি ইয়োলো হ্যাটের প্রেসিডেন্ট এবং লার্নিং বাই ক্লিনিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন তিনি নাকি গ্লাভস ছাড়াই টয়লেট পরিষ্কার করতেন, এতে করে খালি হাতে নাকি উনি একটা চুলও মিস করতেন না। আর তিনি এই বিষয়ে অনেক বই লিখেছেন। জাপানের এক বিখ্যাত হাইজিন প্রোডাক্ট কোম্পানি লায়ন কর্পোরেশন, এই কোম্পানি 490 জন 20-30 বছর বয়সী জাপানিজদের ওপর একটি সমীক্ষা চালায়। তারা ওই 490 জনকে দুভাগে ভাগ করে দেয় এবং এক দলকে টয়লেট পরিষ্কার করতে বলা হয় এবং আরেক দলকে বলা হয় শুধুমাত্র টয়লেট ইউজ করতে, কোনো রকম পরিষ্কার করতে না। এর ফলাফল এত চমকপ্রদ ছিল যে পুরো জাপান এখন এটাকে অনুসরণ করে। মাত্র 1 বছরে পরিষ্কারকারীদের গড় বার্ষিক আয় 4.5 মিলিয়ন ইয়েন বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের আয় বার্ষিক 42 লক্ষ টাকা বেড়ে যায়।
পরিষ্কারকারীরা নিজেদেরকে আগের তুলনায় 28% বেশি সুন্দরী মনে করতে আরম্ভ করে এবং তারা স্বাভাবিকের তুলনায় 7.4% বেশি প্রেমের প্রস্তাবও পেতে শুরু করেন। এই সার্ভে শেষে কোম্পানি যে ফল প্রকাশ করে তাতে বলা হয় যারা টয়লেট পরিষ্কার করে তারা ব্যবস্থাপনায় দক্ষ হয়, তাদের অনেক বন্ধু বান্ধব এবং তাদের সামাজিক ও পেশাদার দক্ষতা অনেক বেশি। জাপানের এই স্টেশনটা হলো গুগলের তথ্য অনুযায়ী পৃথিবীর সব থেকে বিজি স্টেশন। 3.8 মিলিয়ন লোক গড়ে দিনে এই স্টেশনটাকে ব্যবহার করে। আর আজকে সরাসরি এইটা দেখার জন্য এখানে চলে এসেছি যে পৃথিবীর সব থেকে ব্যস্ততম স্টেশনের টয়লেট জাপানিজরা ঠিক কতটা পরিষ্কারভাবে ইউজ করে। সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো এই স্টেশনের সব থেকে ক্রাউডেড টয়লেটের মধ্যে। স্টেশনটা জাপান তথা এশিয়ার একটা ব্যস্ততম স্টেশন। মাঝে মাঝে যখন আমি স্টেশনে ঢুকি আমি নিজে হারিয়ে যাই, এত বড় এবং এত জটিল একটা স্টেশন। দেখো এত বিজি একটা টয়লেট এবং আমার পেছনে অলরেডি আরো 7 থেকে 8 জন মানুষ লাইনে দাঁড়িয়েছিল পটিতে ঢোকার জন্য, তাই আমি বেশি সময় এখানে নষ্ট করব না। ব্যস্ত একটা স্টেশন যেখানে হাজার হাজার লোক প্রতি ঘন্টায় আসছে এবং যাচ্ছে। এখানকার পাবলিক টয়লেটও এত পরিষ্কার যে বলার বাইরে। জাপানি সাইকোলজি মতে টয়লেট পরিষ্কার করার 6টি গভীর উপকারিতা রয়েছে। 1. নম্রতা শেখায়। সব থেকে নিচু কাজ করেও যদি আপনি আনন্দ পান তাহলে জীবনে যে কোনো বড় চ্যালেঞ্জ অতি সহজ হয়ে যাবে। 2. মাইন্ডফুলনেস এবং ফোকাস বাড়ায়। টয়লেটকে সূক্ষ্মভাবে প্রতিটা কোণ পরিষ্কার করার সময় আপনি প্রেজেন্টে থাকেন এবং আপনার ফোকাস বৃদ্ধি পায়। 3. জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। 4. আবেগ আর প্যাশনকে বৃদ্ধি করে। 5. ছোট ছোট জিনিসেরও মূল্য বোঝাতে শেখায়। 6. অ্যাকমপ্লিশমেন্টের অনুভূতি জাগায়। অর্থাৎ একটা নোংরা টয়লেট পরিষ্কার করে ফেলতে পারলে নিজেরও আত্মবিশ্বাস বাড়ে। গত 10 বছরে জাপানিজদের মধ্যে যে জিনিসটা আমি সব থেকে বেশি লক্ষ্য করেছি সেটা হলো জাপানিজরা নিজেদের কাজের প্রতি যতটা সিরিয়াস ঠিক ততটাই নিজের কালচার এবং ধর্মকে নিয়েও সিরিয়াস। এদের মধ্যে কোথাওই কোনো কিছুকে নিয়ে কোনো বারবারন্ত নেই। এই টয়লেটের দেবতা অনেকের কাছে কুসংস্কার মনে হলেও জাপানিজরা কিন্তু মনে প্রাণে আজও এই রীতিনীতিকেই পালন করে। তাই তাদের কালচারের ওপর হাসার আগে এটা মনে রাখতে হবে জাপান কিন্তু আজ বিশ্বের দরবারে সব থেকে পরিচ্ছন্ন দেশ হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। তাহলে আজ থেকেই শুরু করে দিন জাপানিজদের মতন টয়লেট পরিষ্কার করা। এই চ্যালেঞ্জটা কিন্তু অবশ্যই নিতে হবে, কেননা জাপানিজদের মতন জীবনে কিছু আর্থিক পরিবর্তন আনতে হলে আমাদের জাপানিজদের মতন নিজেকে পরিবর্তন করতে হবে। কারণ জাপানিজরা মনে করে বাইরের জগৎ ভেতরেরই প্রতিফলন। টয়লেট পরিষ্কার ইকুয়াল টু মন পরিষ্কার ইকুয়াল টু ভাগ্যও পরিষ্কার হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর জাপানিজদের এরকম চমৎকার হাড়ির খবর পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।